মাওয়াজ ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন মুহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস বৃষ্টির ঠিকানা। আজকে উপন্যাসটির তৃতীয় পর্ব। টুম্পার ঘুম ভাঙার পরও সে কিছুক্ষণ মনে করতে পারল না সে কোথায়। কিছু একটা সে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এরকম কিছু তার মনে হতে থাকে। চারপাশে এক ধরনের কোলাহল, অপরিচিত শব্দ, শাঁ শাঁ করে কিছু একটা ঘুরছে। বাতাস বইছে সেখান থেকে, কিন্তু তার মাঝে অদ্ভুত ভ্যাপসা এক ধরনের গরম। টুম্পা চোখ খুলল এবং হঠাৎ করে তার মনে পড়ল সে বাংলাদেশে এসেছে। সেখানে 4 সপ্তাহ থাকবে। আজ তার প্রথম দিন। ছোট খালার বাসায় সুমির বিছানায় সে শুয়ে আছে। শাঁ শাঁ শব্দটা আসছে মাথার উপরের সিলিং ফ্যান থেকে। বাইরে এক ধরনের কোলাহল, গাড়ির হর্ন, বাস ট্রাকের গর্জন, রিকশার বেল, মানুষের গলার আওয়াজ। তার মাঝে একটা কাক কা কা করে ডেকে উড়ে গেল। ঠিক কী কারণ জানা নেই। টুম্পার ভিতরে এক ধরনের দুঃখ দুঃখ ভাব এসে ভর করেছে। কোনো কারণ নেই, তবু তার মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। কিভাবে এটা হয় কে জানে। টুম্পা কিছুক্ষণ নিঃশব্দে শুয়ে রইল। চোখ ঘুরে ঘুরে দেয়ালে টানানো ছবিটার দিকে গেল এবং সে তখন বিছানা থেকে নেমে এলো। 1-2 বছরের একটা হাসি খুশি বাচ্চার ছবি। বাচ্চাটি অবাক হয়ে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে দুষ্টুমির এক ধরনের হাসি। ঠিক কী কারণ জানা নেই, কিন্তু ছবিটাকে তার খুব পরিচিত মনে হয়। আগে যেন কোথায় দেখেছে। কলম আর তুলি দিয়ে আঁকা। ছবিটা যে এঁকেছে সে নিশ্চয়ই অসাধারণ একজন শিল্পী। ঠিক যে কয়টা কলমের আঁচড় আর যে কয়টা তুলির স্পর্শ দেয়া দরকার, ঠিক সেই কয়টাই দিয়েছে। তার থেকে একটিও বেশি নয়, আবার একটি কমও নয়। ছবিটাতে অপ্রয়োজনীয় একটা দাগ নেই। একজন মানুষ কেমন করে এত পরিচ্ছন্ন ছবি আঁকতে পারে? সবচেয়ে বড় কথা, এত অল্প আঁচড়ে যে ছবিটা এঁকেছে সে একটা অসাধারণ শিল্পী। শিশুটির চোখে এক ধরনের বিস্ময়, যেটা শুধুমাত্র এই বয়সের শিশুর চোখে দেখা যায়। ঠোঁটের কোণার হাসিটুকু মনে হচ্ছে এই মুহূর্তে সারা মুখে ছড়িয়ে পড়বে। কি সাধারণ একটা ছবি, কিন্তু কি অসাধারণ। টুম্পা মুগ্ধ বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঠিক তখন সাবধানে দরজা খুলে ছোট খালা ঘরে উঁকি দিলেন। টুম্পাকে দেখে খুশি খুশি গলায় বললেন, ও তুই উঠে গেছিস? হ্যাঁ ছোট খালা, উঠেছি। যেভাবে ঘুমাচ্ছিলি আমার মনে হচ্ছিল আজ বুঝি আর উঠবি না। হ্যাঁ ছোট খালা, একেবারে মরার মতো ঘুমিয়েছি। এটাকে নিশ্চয়ই বলে জেটলেগের ঘুম। হাত মুখ ধুয়ে আয়, কিছু একটা খাবি। টুম্পা বলল, ছোট খালা। কি? এই ছবিটা কে এঁকেছে? ছোট খালা ছবিটার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললেন, ও মা, বুঝতে পারিসনি? না তো। এটা তোর ছবি, তোর বাবার আঁকা। আমার বাবা? টুম্পা চমকে উঠল। আমার বাবার আঁকা? হ্যাঁ, তোর বাবা যদি পাগল হয়ে না যেত তাহলে অনেক বড় আর্টিস্ট হতো। আমার বাবা ছবি আঁকতো? ও মা, তুই জানিস না বুঝি? না। তোর বাবা তো আর্টিস্ট ছিল, খুব সুন্দর ছবি আঁকতো। তুই যে এত সুন্দর ছবি আঁকিস সেটা কি এমনি এমনি? টুম্পা এখন ছবিটার আরেকটু কাছে এগিয়ে যায়। ছবির এক কোণে টানা হাতে সিগনেচার, বুলবুল রায়হান। তার বাবার নাম বুলবুল রায়হান। টুম্পা রায়হানের বাবা বুলবুল রায়হান। টুম্পা তার বাবার নামটুকু ছাড়া আর কিচ্ছু জানে না। এখন বাবার হাতে আঁকা একটা ছবি দেখছে, তার নিজের ছবি। তার বাবা নিশ্চয়ই গভীর ভালোবাসায় এই ছবিটি এঁকেছিলেন। হঠাৎ করে টুম্পার চোখে পানি এসে যায়। তোর মা তোকে কোনোদিন কিছু বলেনি? টুম্পা আবার মাথা নাড়ল। ছোট খালার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে যায়। মানুষটা অসম্ভব হাসি খুশি মানুষ, গম্ভীর হতে জানেই না। কষ্ট করে গম্ভীর হলে তাকে অপরিচিত মানুষের মতো দেখাতে থাকে। ছোট খালা অপরিচিত মানুষের মতো মুখ করে বললেন, তোর বাবার কারণে তোর মা অনেক কষ্ট পেয়েছে তো? টুম্পা খপ করে ছোট খালার হাত ধরে বলল, আমাকে বলবে ছোট খালা? ছোট খালা টুম্পাকে বুকে জড়িয়ে ধরে বলল, বলবো না কেন, নিশ্চয়ই বলবো। তাহলে বলো। এখনই শুনতে হবে কেন? কোনো একদিন সময় করে বলবো। টুম্পার গলাটা ভেঙে আসে। কোনো মতে বলে, ছোট খালা। কি মা? শুধু একটা জিনিস বলো। কি জিনিস? আমার আব্বু কি এখনো বেঁচে আছেন? ছোট খালা টুম্পাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কে বলবে মা? তোর মা এখানে থাকতেই একবার সুইসাইড করার চেষ্টা করলো।
এখন কি করেছে কে জানে। বেঁচে থাকলেও কোথায় আছে, কেমন আছে কে বলবে। তোর আব্বু কপালে শুধু দুঃখ নিয়ে এসেছিল। তোর মতো এত মায়াভরা একটা মেয়ে সে দেখতে পেল না। ছোট খালা টুম্পাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কান্নার শব্দ শুনেই হোক বা এমনিতেই হোক, ঠিক তখন সুমি ঘরে এসে ঢুকলো। এক নজর তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, ভালো হচ্ছে না কিন্তু। তুমি এভাবে টুম্পা আপুকে টর্চার করতে পারবে না। ছোট খালা টুম্পাকে ছেড়ে দিয়ে হাসার চেষ্টা করলেন, বললেন, ঠিক আছে যা, টর্চার করব না। বিকেলবেলা সুমি টুম্পাকে নিয়ে বের হয়েছে। ছোটখাটো কয়েকটা জিনিস কিনতে হবে। সেগুলো কিনে টুম্পাকে নিয়ে দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে। এলাকাটা বড় লোকদের। দোকানগুলো ঝকঝকে তকতকে, ভেতরে সাজানো গোছানো। কিন্তু দোকান থেকে বের হলেই দেখা যায় গরিব মানুষ। টুম্পা এই গরিব মানুষগুলো থেকে চোখ সরাতে পারে না। তার মনে হতে থাকে সে বুঝি একটা ন্যাশনাল জিওগ্রাফির একটা চ্যানেলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। চারপাশে এত মানুষ, মানুষগুলোর মাঝে এক ধরনের বিবর্ণ ভাব। পথে ঘাটে ভিক্ষুক, বিকলাঙ্গ মানুষ শুয়ে শুয়ে গান করে ভিক্ষা করছে। কি আশ্চর্য লাগে দেখতে। টুম্পাকে নিয়ে সুমি একটা হ্যান্ডিক্রাফটের দোকানে ঢুকেছে। কি একটা কিনে দাম দেওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছে। তখন টুম্পা বাইরে বের হয়ে ফুটপাতে অপেক্ষা করতে লাগলো। সামনে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি বাস এগুলো যাচ্ছে। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে আছে। এত ছোট একটা রাস্তা দিয়ে এতগুলো গাড়ি এত গায়ে গায়ে লেগে কেমন করে যেতে পারে? টুম্পার সেটা বিশ্বাস হয় না। আপা, 2টা টাকা দিবেন? রিন রিনে এক ধরনের গলার আওয়াজ শুনে টুম্পা চমকে উঠল। ছোট একটি বাচ্চা মেয়ে, মুখটাকে যতটুকু সম্ভব করুণ করে তার সামনে হাত পেতে দাঁড়িয়েছে। টুম্পার জীবনে কখনো এরকম একটা কিছু ঘটেনি। সে অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। মেয়েটার খালি গা, নাকে একটা নাকফুল, ঠোঁট দুটো টকটকে লাল। কি দিয়ে ঠোঁটকে লাল করেছে কে জানে। বড় বড় কালো চোখ, মাথা ভরা কালচে চুল। মুখটাকে আরো করুণ করে বলল, দিবেন 2টা টাকা, ভাত খামু? টুম্পা থতমত খেয়ে বলল, 2 টাকা দিয়ে ভাত পাওয়া যায়? মেয়েটা তখন ফিক করে হেসে ফেলল এবং টুম্পা বুঝতে পারল আসলে ভাত খাওয়ার কথাটি বলেছে সমবেদনা পাওয়ার জন্যে। 2 টাকা দিয়ে ভাত হয় না। মেয়েটা তখন বলল, তাহলে লজেন্স খামু? এটা তবু মোটামুটি একটা যুক্তির কথা। এত ছোট একটা বাচ্চা মেয়ে এই বয়সে ভিক্ষে করছে। টুম্পার কেমন জানি অস্বস্তি হয়। সে নরম গলায় বলল, আমার কাছে তো 2 টাকা নেই, তোমার একটা ছবি তুলে দেই? মেয়েটার করুণ মুখ মুহূর্তে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। বড় বড় চোখ করে বলে, দেন। টুম্পা তার ডিজিটাল ক্যামেরাটা বের করলো। বাংলাদেশে এসে এটি হবে তার প্রথম ছবি। মেয়েটি 2 হাত পাশে নিয়ে প্রায় অ্যাটেনশন হয়ে থাকার ভঙ্গিতে দাঁড়ালো। টুম্পা বলল, একটু হাসো। মেয়েটি সাথে সাথে ফিক করে হেসে দেয়। টুম্পা শাটার টিপতেই মেয়েটির হাসি মুখ ছবিতে আটকা পড়ে যায়। চমৎকার একটা ছবি হয়েছে। দেখে টুম্পার মনটা ভালো হয়ে গেল। টুম্পা মেয়েটাকে ডাকলো, এই দেখো তোমার ছবি। ছবিটা দেখে মেয়েটা চমৎকৃত হয়ে যায়। আমার ছবি এইখানে দেখা যায়? ছোট টেলিভিশন? না, এটা টেলিভিশন না, এটা ক্যামেরা। কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তোমার নাম কি? ময়না। ময়না, তোমার ঠোঁট দুটি এরকম লাল করেছো কেমন করে? ময়না দাঁত বের করে হেসে কোমরে গুজে রাখা এক টুকরো পাতলা লাল কাগজ বের করে দেখালো। এটা চিবিয়ে ঠোঁটে ঘষলেই ঠোঁট লাল হয়ে যায়। ময়নার সাথে কথা বলার সময় কিভাবে কিভাবে জানি তার বয়সী অনেকগুলো বাচ্চা ধীরে ধীরে টুম্পাকে ঘিরে দাঁড়ালো। সবাই মুখটা করুণ করে হাত পেতে বলতে লাগলো, 2টা টাকা দেবেন, ভাত খামু? ময়না উত্তেজিত গলায় বলে, এই আফা ফটো তুলে, আমার ফটো তুলছে। সাথে সাথে সবাই হাত নামিয়ে বলতে লাগলো, আমার ফটো, আমার ফটো। টুম্পা তখন একজন একজন করে সবার ফটো তুলতে লাগলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হবে এবং না হাসা পর্যন্ত সে ফটো তুলবে না জানার পরও একজন কিছুতেই হাসতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে হাসতে বাধ্য করার পর রহস্যটা বোঝা গেল, তার সামনের দুটো দাঁত নেই। সুমি দোকান থেকে বের হয়ে দেখে টুম্পা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে একটা ছোটখাটো ভিড়। সুমি প্রথমে একটু ঘাবড়ে গেলেও একটু পরেই বুঝে গেল এখানে বড় কোনো সমস্যা নেই। টুম্পা হতদরিদ্র বাচ্চাগুলোর ছবি তুলছে, ছবি তুলে তাদের দেখাচ্ছে। টুম্পা আর সুমি যখন বাসায় ফিরে যেতে থাকে তখন দীর্ঘ সময় টুম্পা চুপ করে রইল। সুমি বলল, টুম্পা আপু, তুমি কি ভাবছো? না, কিছু না। টুম্পা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমি আসলে কিছু ভাবছি না।
ভোর রাতে টুম্পার ঘুম ভেঙে গেল। আর কিছুতেই চোখে ঘুম এলো না। এটাকে নিশ্চয়ই জেটল্যাগ বলে। বাংলাদেশে এখন ভোর রাত, কিন্তু আমেরিকার সময় অনুযায়ী এখন দুপুর 2টা। একজন মানুষ দুপুর 2টার সময় কেমন করে ঘুমায়? টুম্পা খানিকক্ষণ বিছানায় ওলটপালট করে উঠে পড়ল। মশারির ভেতর বসে থেকে সে চারিদিক দেখছে। কি অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। বাংলাদেশে মশারির ভেতর ঘুমাতে হয়, সেটা আগেই জানত। তার ধারণা ছিল মশারির ভেতর শুতে গিয়ে তার দম বন্ধ হয়ে যাবে, কিন্তু মোটেও তা হলো না। বরং তার মনে হতে লাগলো ছোট একটা পুতুলের ঘরের মাঝে শুয়ে আছে। টুম্পা মশারি তুলে সাবধানে বের হয়ে এলো। বাসার সবাই ঘুমাচ্ছে, তাই সে কোনো শব্দ না করে পা টিপে টিপে ডাইনিং টেবিলে রাখা পানির বোতল থেকে ঢেলে এক গ্লাস পানি খেলো। তারপর পা টিপে টিপে বাইরের ঘরে এলো। সুইচটা খুঁজে বের করতে একটু সময় নিল। সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে ওঠে। ঠিক তখন কিলবিল করে কি একটা যেন দেওয়ালের উপর দিয়ে দৌড়ে গেল। আতঙ্কে টুম্পা প্রায় চিৎকার করে উঠেছিল। অনেক কষ্ট করে নিজেকে শান্ত করল। আজ সন্ধেবেলা সে এই প্রাণীটাকে দেখেছে। এটা এক ধরনের সরীসৃপ। সবাই এটাকে ডাকে টিকটিকি। বাসার ভেতরে এই ছোট ছোট সরীসৃপগুলো ঘুরে বেড়ায়, কেউ কিছু মনে করে না। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে টিকটিকিটার দিকে তাকিয়ে রইল। বুকের ধুকপুকুনিটা একটু কমার পর সে সোফার মাঝে বসে। টেবিলে কয়েকটা খবরের কাগজ আর ম্যাগাজিন। টুম্পা তার একটা নিয়ে বসে বসে ছবিগুলো দেখতে থাকে। বাংলাদেশের মেয়েরা অসম্ভব সুন্দরী। কি সুন্দর কুচকুচে কালো চুল, আর চোখগুলো কি সুন্দর। খুট করে ঘরের ভেতর একটা শব্দ হলো। টুম্পা তাকিয়ে দেখে ছোট খালা দরজার সামনে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে বললেন, টুম্পা, এত রাতে বসে বসে কি করছিস? জেট লেগ, টুম্পা হাসার চেষ্টা করে বলল। আর ঘুম আসছে না, তাই বসে বসে ম্যাগাজিন দেখছি। ছোট খালা এগিয়ে এসে বললেন, কিছু খাবি? টুম্পা আবিষ্কার করলো শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সত্যি তার বেশ খিদে লেগেছে। সে অবশ্য স্বীকার করল না। জোরে জোরে মাথা নাড়ল, বলল, না ছোট খালা, কিছু খাবো না। মুখটা ছোট হয়ে আছে, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে, কি খাবি? না ছোট খালা, কিচ্ছু খাবো না। আমার সাথে ভদ্রতা করবি না, পরোটা ভেজে দেই, গরুর গোশত আছে, গরম করে দেই। না ছোট খালা। বলার সময় টুম্পা আবিষ্কার করলো তার গলায় সেরকম জোর নেই। ছোট খালা ফ্রিজ খুলে খাবার বের করে রান্নাঘরে নিয়ে চুলো জ্বালিয়ে খাবার গরম করতে লাগলেন। টুম্পা ভদ্রতা করে আরো 1-2 বার আপত্তি করে শেষে হাল ছেড়ে দিয়ে ছোট খালাকে সাহায্য করতে লাগলো। ছোট খালা খাবারগুলো টেবিলে সাজিয়ে কাছাকাছি বসলেন। টুম্পার পেটে খাবার তুলে দিতে দিতে বললেন, নে খা, তোর মতো বয়স থাকলে আমি রাক্ষসের মতো খেতাম। টুম্পা বলল, আমি রাক্ষসের মতোই খাচ্ছি, তুমি এখন গিয়ে ঘুমাও। আমার ঘুম নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার খুব লজ্জা লাগছে ছোট খালা। তুই দেখি তোর বাপের মতো শুরু করলি। টুম্পা মুখ তুলে ছোট খালার দিকে তাকালো, বলল, আব্বুর মতন? কি করতো আব্বু? ছোট খালা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, পাগল হয়ে যাবার আগে তোর আব্বু ছিল একেবারে খাঁটি ভদ্রলোক। তোর মায়ের সাথে বিয়ে হবার পর প্রথমবার যখন শ্বশুরবাড়ি এসেছে, আমরা সবাই জামাইকে কত যন্ত্রণা করেছি। মানুষটা মুখ বুজে সহ্য করেছে। ছোট খালা, কি? আব্বুর কোনো ছবি আছে? থাকার তো কথা, দাঁড়া খুঁজে বের করি। ছোট খালা শেলফ থেকে কয়েকটা অ্যালবাম নামিয়ে নিয়ে এসে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ছবি বের করলেন, বললেন, এই যে তোর আব্বু। টুম্পার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অসম্ভব সুন্দর একজন মানুষ তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বড় বড় এলোমেলো কালো চুল, ঝকঝকে দুটি চোখ। তার নিজের আব্বু। টুম্পার চোখে হঠাৎ পানি এসে যায়। ছোট খালা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোকে অসম্ভব আদর করত। যখন পাগল হয়ে গেল তখন মাঝখানে একটা সময় তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো। অসম্ভব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তোকে দেখলেই একেবারে শান্ত হয়ে যেত। তুই তখন ছোট, সবাই ভয় পেত যদি হঠাৎ করে কিছু একটা করে ফেলে। আব্বু পাগল হলো কেমন করে খালা? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, জানি না, আগে থেকেই মনে হয় একটু সমস্যা ছিল। মাঝে মাঝে গুম হয়ে যেত, কারোর সাথে অনেকদিন কথা বলতো না। আমরা ভাবতাম শিল্পী মানুষের মুড। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে লাগলো। রাতে ঘুমাতো না, সারা রাত ছাদে হাঁটতো। চিকিৎসার ব্যবস্থা করেনি? করে নাই, আবার অনেক চেষ্টা করেছে, কিছুতেই ডাক্তারের কাছে যাবে না। অনেক ধরে বেঁধে নেয়া হলো। ডাক্তার কঠিন একটা নাম বলল, সিজোফ্রেনিয়া না কি যেন বলে। টুম্পা বলল, হ্যাঁ স্কিজোফ্রেনিয়া। হ্যাঁ তাই হবে। ওষুধপত্র দিল, সেগুলো খেতে চায় না।
খুব বড় একটা এক্সিবিশন হবে, তার জন্য ছবি আঁকার কথা। রাত জেগে ছবি আঁকে। সেই ছবিগুলো দেখে ভয় লাগে। মজার ব্যাপার জানিস, অনেক দাম দিয়ে সেই ছবি বিক্রি হয়ে গেল। অসাধারণ সব ছবি ছিল। কোথায় আছে ছবিগুলো? জানি না, বিদেশিরা কিনে নিয়ে গেছে। পত্রিকায় অনেক ভালো ভালো রিভিউ বের হয়েছিল। আছে রিভিউগুলো? থাকলেও খুঁজে পাবো না। এই বাসায় কিছু খুঁজে পাওয়া যায় না। টুম্পা বলল, আব্বু আর কি কি করতো ছোট খালা? ছবি আঁকার ব্যাপারে খুব নাম করেছিল। দেশে বিদেশে এক্সিবিশন হয়েছে। মানুষটা পাগল না হয়ে গেলে এখন অনেক নাম ডাক হতো। আম্মুর সাথে ছাড়াছাড়ি হলো কখন? ছোট খালা একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, তোর মায়ের সাথে অনেকদিন থেকেই সমস্যা হচ্ছিল, আমাদেরকে কিছু জানায়নি। একদিন অনেক রাতে তোর মা এসে হাজির। শরীরে মারের দাগ, ছেঁড়া জামা কাপড়। এসে হাউমাউ করে কান্না। আমরা তো অবাক। প্রথমে কেউ বিশ্বাসই করতে চায় না। খোঁজ নিতে গিয়ে দেখে তোর আব্বু বাসার সব কিছু ভেঙে চুরে শেষ করে রেখেছে। সব বই ছেড়ে কুটি কুটি করে রেখেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ লাল, এত বড় একটা চাকু নিয়ে বসে আছে। টুম্পা বুকের ভিতর থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, সর্বনাশ। হ্যাঁ, আমাদের মনে হলো মানুষটা মরে গেলে বুঝি আমরা কম দুঃখ পেতাম। যাই হোক, ধরে বেঁধে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। লাভ হলো না। শুধু চিৎকার করে, টুম্পা টুম্পা, তোকে দেখার জন্য পাগল। কিন্তু এত ভায়োলেন্ট, তাই তোকে কাছে নিতে কেউ সাহস করলো না। এর মাঝে তোর মায়ের ডিবি হয়ে গেল। আমরা কেউ জানতাম না। লুকিয়ে অ্যাপ্লাই করে রেখেছিল। আমরা সবাই না করলাম। আমাদের কারো কথা শুনলো না। একরকম জোর করে তোকে নিয়ে আমেরিকা চলে গেল। আর আব্বু এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে। প্রথম কিছুদিন আমরা জানতাম, তারপর আস্তে আস্তে আর খবর পেতাম না। মানুষটার আত্মীয় স্বজনেরা কেউ ছিল না। বন্ধু বান্ধবের একটু চেষ্টা করেছিল। তোমার কি মনে হয় ছোট খালা, আব্বু কি বেঁচে আছে? কেমন করে বলি? বেঁচে থাকলেই কেমন আছে কে বলবে? আমাদের দেশে এরকম মানুষজনের বেঁচে থাকা খুব কঠিন। ছোট খালা। কি মা? আমি কি আমার আব্বুকে খুঁজে বের করতে পারবো? তুই? হ্যাঁ। ছোট খালা কিছুক্ষণ টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, কেমন করে বলি? এই দেশে ছোট কাজটাই এত কঠিন, আর কঠিন কাজটা তো অসম্ভব। তাছাড়া তাছাড়া কি ছোট খালা? ধরা যাক তুই তোর বাবাকে খুঁজে পেলি। তারপর? তারপর কি? তোর যদি আরো অনেক বেশি মন খারাপ হয়ে যায়? টুম্পা কিছুক্ষণ ছোট খালার দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে আমি সেটাই চাই ছোট খালা। আরো অনেক বেশি মন খারাপ করতে চাই, অনেক অনেক বেশি। ছোট খালা একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। রুমি টেবিলে একটা কাগজ রেখে একটা কলম নিয়ে বসেছে। তার পাশে বসেছে সুমি আর টুম্পা। রুমি বলল, প্রথমে দেখা যাক ঢাকায় দেখার মতো কি কি আছে। 1 নম্বর, স্মৃতিসৌধ। সুমি বলল, স্মৃতিসৌধ ঢাকায় তোকে কে বলেছে? স্মৃতিসৌধ হচ্ছে সাভারে। সাভার আর ঢাকা তো কাছাকাছি হলো। সুমি বলল, কোনোদিন কাছাকাছি না, সাভার অনেক দূর। মোটেও দূর না। দুই ভাই বোনের তর্কাতর্কি লেগে যাচ্ছিল। টুম্পা তাদেরকে থামালো। তখন রুমি বলল, শহীদ মিনার। সুমি বলল, সংসদ ভবন। রুমি বলল, মুক্তিযুদ্ধ জাদুঘর। সুমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর। রুমি প্রশ্ন করল, চিড়িয়াখানা? সুমি হাসার ভঙ্গি করে বলল, ধুর, আমেরিকায় কত ফাটাফাটি চিড়িয়াখানা আছে। এখানে শুকনা শুকনা আদমরা কয়টা জন্তু দেখে কি করবে? রুমি মাথা নাড়ল, বলল, তা ঠিক। সুমি বলল, টুম্পা আপুকে একটা কাঁচা বাজারে নিয়ে যেতে হবে। টুম্পা জানতে চাইল, কাঁচা বাজার কি? কাঁচা বাজারে মাছ, মাংস, শাকসবজি বিক্রি হয়। তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আম্মুকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবে কেমন করে দরদাম করতে হয়। টুম্পা বলল, আমি একটা আর্ট মিউজিয়ামেও যেতে চাই। বাংলাদেশের আর্টিস্টদের আঁকা ছবি দেখতে চাই। সুমি চোখ বড় বড় করে বলল, দাঁড়াও। কি হয়েছে? একটা বড় পেইন্টিং এক্সিবিশন শুরু হবে চারুকলায়। কবে থেকে? দাঁড়াও দেখি। সুমি খবরের কাগজ নিয়ে এসে বিজ্ঞাপনটা দেখে বলল, আজ থেকে শুরু, 3টার সময় ওপেনিং, চারুকলায়। টুম্পা খবরের কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আচ্ছা সুমি, এই খবরের কাগজে বিজ্ঞাপন দিতে কত লাগে তুমি জানো? বিজ্ঞাপন? হ্যাঁ। কিসের বিজ্ঞাপন? না, এমনি ছোট একটা বিজ্ঞাপন। সুমি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেল। টুম্পা একটু ইতস্তত করে বলল, তুমি একটু খোঁজ নিতে পারবে? পারবো।
আমি ফোন করলে আমাকে পাত্তা দিবে না, আম্মুকে দিয়ে ফোন করাতে হবে। টুম্পা মাথা নাড়ল, বলল, ঠিক আছে। সাভারের স্মৃতিসৌধ দেখে ফিরে আসতে আসতে তাদের দেরি হয়ে গেল। তাদের ইচ্ছে ছিল চারুকলায় ছবি প্রদর্শনীর শুরু অনুষ্ঠানটি দেখবে। এসে দেখে অনুষ্ঠানটি শেষ, সবাই এক্সিবিশন দেখছে। টুম্পা খুব আগ্রহ নিয়ে গ্যালারির ভিতর ঢুকে গেল। ছবির প্রদর্শনী দেখতে তার খুব ভালো লাগে। প্রথম দিন বলে অনেক কয়টা টেলিভিশন ক্যামেরা এসেছে। শিল্পীরা ছবির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকার ভঙ্গি করতে লাগলেন, আর সাংবাদিকেরা তাদের ছবি নিতে লাগলো। টুম্পা সেই ভিড়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে ছবিগুলো দেখতে থাকে। এতদিন সে যত ছবি দেখেছে সবগুলো পশ্চিমা দেশের। এই দেশের ছবির যে একটা অন্য ধারা আছে সেটা সে জানত না। দেখে তার খুব মজা লাগতে থাকে। পার্থক্যটা ঠিক কোথায় সে বুঝতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। ভারী বিচিত্র সেই অনুভূতি। ছবিগুলো দেখতে দেখতে টুম্পা একটা ছবির সামনে দাঁড়িয়ে গেল। বিশাল একটা ক্যানভাসের মাঝে রংগুলো সব উজ্জ্বল। হালকা নীল রঙের একটা মানুষের ছায়া কেমন যেন ভাঁজ হয়ে শুয়ে আছে। পাশে একটা ছোট সবুজ গাছ। টুম্পা চোখে হাত দিয়ে সবুজ গাছটা আড়াল করে দেখল। ছবিটাকে তখন কেমন জানি সাদামাটা মনে হয়। এই ছোট গাছটা এই রং দিয়ে ঠিক এইখানে বসানোর জন্য ছবিটা অন্যরকম হয়ে গেছে। আর্টিস্ট মানুষটি কেমন করে বুঝতে পারে এটি করতে হবে? সে কি কখনো এরকম একজন আর্টিস্ট হতে পারবে? কি দেখছো তুমি এমন করে? মাঝবয়সী একজন মানুষ টুম্পার দিকে হাসি মুখে তাকিয়ে জিজ্ঞেস করেছে। টুম্পা একটু থতমত খেয়ে গেল, বলল, না, মানে দেখছি। ভালো লাগছে ছবিটা? জি, খুব ভালো লাগছে। আগে কখনো এরকম ছবি দেখিনি। কেন, তুমি এক্সিবিশনে আসো না? টুম্পা মাথা নাড়ল, বলল, না, আমি আসলে বাংলাদেশে থাকি না। তাই তো বলি, তোমার বাংলা উচ্চারণের এই অবস্থা কেন? মানুষটি হা হা করে হাসতে হাসতে তার পিঠে হাত দিয়ে বললেন, কিন্তু বাংলা বলছো এটাই অনেক, সেজন্য কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাও ছবি দেখো। ভদ্রলোক চলে যাচ্ছিলেন। টুম্পা জিজ্ঞেস করল, এই ছবিটা কে এঁকেছে? আমি। আপনি? টুম্পা উচ্ছ্বসিত হয়ে বলে, ইস, আপনি কি সুন্দর ছবি আঁকতে পারেন। আমি যদি আপনার মতো ছবি আঁকতে পারতাম। শখ থাকলে পারবে না কেন, 100 বার পারবে। শিল্পী ভদ্রলোক টুম্পার দিকে তাকিয়ে বলল, ছবি আঁকো তুমি? জি, চেষ্টা করি। কোনো ট্রেনিং নাই আমার, এমনি আঁকি। ভেরি গুড। টুম্পার কি মনে হলো কে জানে, বলল, আমার আব্বু আর্টিস্ট ছিলেন। কি নাম তোমার আব্বুর? বুলবুল রায়হান। শিল্পী মানুষটি মনে হলো একটা ইলেকট্রিক শক খেলেন। চমকে উঠে বললেন, তো তুমি বুলবুলের মেয়ে? আপনি আমার আব্বুকে চিনেন? টুম্পার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে এখন বুলবুল? আমি তো জানি না। আমার আব্বু কোথায় তাও তো জানি না। আসলে আসলে কি? আসলে আমার আব্বু বেঁচে আছেন কিনা সেইটাও জানি না। শিল্পী মানুষটা গম্ভীর মুখ করে বললেন, বেঁচে আছে নিশ্চয়ই। বেঁচে না থাকলে আমরা খবর পেতাম। আমার আব্বুকে কোথায় খুঁজে পাবো আপনি জানেন? না, আমি তো জানি না। আপনি কি কাউকে চিনেন যে জানে? ভদ্রলোক কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, বুলবুল আমাদের থেকে 2 বছর জুনিয়র ছিল। শামীমের সাথে তার খাতির ছিল, আর জাহেদ। তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বলতে পারবে। তাদের কোথায় পাবো? শামীম তো এখানেই আছে। এক্সিবিশনে শামীমের ছবিও আছে। আসো আমার সাথে, দেখি খুঁজে পাই কিনা। বাইরে এক জায়গায় চা কফির আয়োজন করা হয়েছে। সেখানে কয়েকজন সিগারেট খেতে খেতে গল্প করছিল। ভদ্রলোক টুম্পাকে নিয়ে সেখানে হাজির হলেন। ছোটখাটো একজন মানুষকে ডেকে বলল, শামীম, এই যে এই মেয়েটি বুলবুলের মেয়ে। কোন বুলবুল? মনে নেই? বুলবুল রায়হান। তাই নাকি? ছোটখাটো মানুষটা এগিয়ে আসে, তুমি বুলবুলের মেয়ে? হ্যাঁ। আমি তো জানতাম ওর ওয়াইফ মেয়েটাকে নিয়ে আমেরিকা চলে গেছে। জি, আমি আমেরিকা থেকে এসেছি। ও। মানুষটা টুম্পার দিকে ভালো করে তাকিয়ে বলল, কি নাম তোমার? টুম্পা। টুম্পা রায়হান। হ্যাঁ, তাই তো। বুলবুলের মেয়ের নাম ছিল টুম্পা। তুমি এত বড় হয়েছ? টুম্পার নিঃশ্বাস আটকে যায়। আমার আব্বু কোথায় আছে আপনি জানেন? মোহাম্মদপুরের দিকে থাকতো। বছর 2 আগের কথা। এখন যে কোথায় আছে কেউ কি বলতে পারবে আপনি জানেন? ছোট মানুষটা সিগারেট টানতে টানতে কি যেন ভাবলো, ভেবে বলল, তোমার টেলিফোন নাম্বারটা দাও, আমি একটু খোঁজ নিয়ে দেখি। আসলে সমস্যাটা কি জানো? কি?
বুলবুল তো নর্মাল না, কারোর সাথে দেখা করে না, কথা বলে না। তা হোক, টুম্পা বলল, আমি শুধু দেখতে চাই। সে তো বটেই, তোমার বাবা, তুমি তো দেখতেই চাইবে। অসাধারণ শিল্পী ছিল বুলবুল, অসম্ভব ক্রিয়েটিভ। আমি বুঝি না, বেশি ক্রিয়েটিভ মানুষেরই এই সমস্যা হয়, নাকি এই সমস্যা হলেই বেশি ক্রিয়েটিভ হয়। টুম্পা একটা কাগজ বের করে সেখানে তার নাম লিখল, তারপর ছোট খালার টেলিফোন নম্বর লিখল। লিখে শামীম নামের ছোটখাটো মানুষটার হাতে দিয়ে বলল, আপনার টেলিফোন নাম্বারটা দিবেন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, তোমাকে আমার একটা কার্ড দেই। কার্ডটা হাতে নিয়ে টুম্পা বলল, আপনি কখন আমাকে খোঁজ দিতে পারবেন বলে মনে হয়? আসলে আমি তো মাত্র অল্প কয়েকদিনের জন্য এসেছি। হ্যাঁ দেখি, 2-1 দিন সময় দাও। আমি ভেবেছিলাম আব্বুর ছবি দিয়ে পেপারে একটা বিজ্ঞাপন দেব। তাহলে আমি আপনার জন্য 2 দিন অপেক্ষা করি? হ্যাঁ, 2 দিন অপেক্ষা করো। টুম্পা বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য মাত্র ঘুরেছে, ঠিক তখন সুমি আর রুমি উদ্বিগ্ন মুখে ছুটে এলো। সুমি বলল, আপু তুমি এখানে? আমরা তোমাকে সব জায়গায় খুঁজেছি। না, আমি একটু কথা বলছিলাম। রুমি হাসি হাসি মুখ করে বলল, আপু তুমি কোনো পেন্টিং কিনবে নাকি? টুম্পা হাসলো, বলল, পেইন্টিং তো না, খালি ক্যানভাস কেনার টাকা আছে আমার। সুমি হি হি করে হেসে বলল, খারাপ না আইডিয়াটা। একটা ক্যানভাস কিনে নিচে লিখে রাখবে, এখানে বিখ্যাত একটা পেইন্টিং আঁকা হবে। সুমির উত্তরে রুমি জানি কি একটা বলল, তার উত্তরে আবার সুমি। টুম্পা তাদের কথা কিছুই শুনতে পাচ্ছিল না। তার বুকের ভেতর ধুকপুক করছে। সত্যিই কি সে তার আব্বুকে খুঁজে পাবে? তার আব্বু সত্যিই আছেন? কেমন আছেন? তার সাথে কথা বলবেন? প্রথম যখন দেখা হবে, কি বলবে সে তার আব্বুকে? খাবার টেবিলে ছোট খালু টুম্পাকে জিজ্ঞেস করলেন, টুম্পা, তোমার অবস্থা কিরকম? কেন ছোট খালু? তোমাকে নিয়ে ঢাকা শহর থেকে বের হই, কক্সবাজার রাঙামাটি ঘুরে আসি। রুমি মনে করিয়ে দিল, আর সুন্দরবন? হুম, সুন্দরবন মনে হয় না এখন হবে। সুন্দরবন যেতে হয় শীতকালে, এখন সমুদ্র খুব আনপ্রেডিক্টেবল। সেটাই তো ভালো, ঝড়ের মাঝে সমুদ্র একেবারে ফাটাফাটি। সুমি বলল, হয়েছে, একটু বৃষ্টি হলে ভয়ে বাথরুমে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর সে ঝড়ের মাঝে যাবে সমুদ্রে। কোন দিন আমি বাথরুমে গেছি? হয়েছে হয়েছে, ছোট খালু দুইজনকে থামালেন। আগে দিনগুলি ঠিক করি। টুম্পা আছে মাত্র 4 সপ্তাহ। দেখবি দেখতে দেখতে সময়টা কেটে যাবে। পরশুদিন বৃহস্পতিবার, আমরা রাত্রে রওনা দিতে পারি। টুম্পা একটু ইতস্তত করে বলল, ছোট খালু। কি হলো? আমরা আর কয়েকটা দিন পরে যাই। পরে? হ্যাঁ। ছোট খালু কয়েক মুহূর্ত টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, এখন তাহলে আমরা ঢাকা শহর আর তার আশেপাশে যাই। টুম্পা মাথা নাড়ল, বলল, ঠিক আছে। গভীর রাতে ছোট খালার ঘুম ভেঙে গেল। বাইরের ঘরে আলো জ্বলছে। ছোট খালা আস্তে আস্তে বাইরে এলেন। টুম্পা সোফায় পা তুলে বসে আছে। তার কোলে অ্যালবামটা, তার আব্বুর ছবিটা বের করে এক দৃষ্টে তাকিয়ে আছে। ছোট খালা নরম গলায় ডাকলেন, টুম্পা। টুম্পা মুখ তুলে তাকালো। ছোট খালা, ঘুম আসছে না? টুম্পা হাসার চেষ্টা করে বলল, ঘুম এসেছিল, ভেঙে গেছে। জেটলেগ, আমেরিকাতে এখন দুপুর। ও। ছোট খালা পাশে এসে বসলেন। খিদে পেয়েছে, কিছু খাবি? না না ছোট খালা, খাবো না, কিছু খাবো না। সত্যি? জি ছোট খালা। টুম্পা অ্যালবামটা বন্ধ করে রাখতে রাখতে বলল, ছোট খালা। বল। সেদিন যে পেইন্টিং এক্সিবিশনে গিয়েছিলাম, সেখানে যারা আর্টিস্ট ছিলেন, তারা 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 আব্বুকে চিনে। সত্যি? হ্যাঁ ছোট খালা, তাদের কাছে আমি তোমাদের বাসার টেলিফোন নাম্বার দিয়েছি। আব্বুর খোঁজ পেলে আমাকে জানাবে। ছোট খালা এক ধরনের অবিশ্বাসের দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। ফিসফিস করে বললেন, সত্যিই? আমার খুব অস্থির লাগছে ছোট খালা। যদি সত্যি তার আব্বুকে পেয়ে যায়, তখন আমি কি করব ছোট খালা? ছোট খালা হাত দিয়ে টুম্পাকে নিজের কাছে টেনে এনে বললেন, সব ঠিক হয়ে যাবে টুম্পা, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে যাবে ছোট খালা? যাব, তোকে আমি নিয়ে যাব। থ্যাংক ইউ ছোট খালা। টুম্পা ছোট খালাকে ধরে ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে ছোট খালা, খুব ভয় করছে। ভয়ের কিছু নেই। ছোট খালা টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয়ের কিছু নেই টুম্পা সোনা। টুম্পা হাতে অনেকগুলো ছবি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। 2 দিন আগে এখানে সে বাচ্চাগুলোর ছবি তুলেছিল। বাচ্চাদের ছবি তোলা হয়েছিল, তাতেই তাদের আনন্দের সীমা ছিল না। টুম্পা তখনই মনে মনে ঠিক করে রেখেছিল, ছবিগুলো প্রিন্ট করে সে বাচ্চাগুলোকে দেবার চেষ্টা করবে। আজ সে ছবি নিয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে খুঁজছে। সত্যি সত্যি হঠাৎ করে কোথা থেকে 2টি বাচ্চা এসে হাজির হলো। রিনরিনে গলায় বলল,
আপা 2টা টাকা দেবেন, ভাত খামু। টুম্পা বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে তাদের ছবি তুলেছিল কিনা। এতগুলো বাচ্চার ছবি তুলেছিল যে আলাদা করে তাদের চেহারা মনে করতে পারছিল না। কিন্তু হঠাৎ বাচ্চাগুলো তাকে চিনে ফেলল। তারা আনন্দে চিৎকার করে বলল, ফটো তোলা আপা, এটা ফটো তোলা আপা। আমি তোমাদের দুজনের ছবি তুলেছিলাম। হ্যাঁ আপা, আজকে আবার তুলবেন? না, আজকে তোমাদের ছবি দিতে এসেছি। টুম্পা হাতে ছবিগুলো মেলে ধরল। কোনটা তোমাদের? দুইজন উত্তেজিতভাবে তাদের ছবি খুঁজতে থাকে এবং সেটা পেয়ে যাবার পর আনন্দে এত জোরে চিৎকার করে ওঠে যে আশেপাশে মানুষেরা অবাক হয়ে মাথা ঘুরিয়ে তাকালো। কিছু বোঝার আগেই টুম্পাকে ঘিরে ছোট ছোট বাচ্চাদের ভিড় জমে যায়। তারা কাড়াকাড়ি করে নিজেদের ছবি নিয়ে আনন্দে লাফালাফি করতে থাকে। কিছুক্ষণের মাঝেই দেখা গেল বেশ কয়েকজন বাচ্চা যারা সেদিন ছিল না এবং আজকে এসেছে, তারা মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। খুব ছোট একজন তার ছবি নেই বলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করলো। কাজেই টুম্পাকে আবার নতুন করে তাদের ছবি তুলতে হলো এবং হঠাৎ বাচ্চাদের মাঝে এক ধরনের মারামারি শুরু হয়ে যায়। টুম্পা অনেক কষ্টে তাদের মারামারি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে তোমাদের, মারামারি করছো কেন? উত্তেজিত একজন হড়বড় করে বলল, মৈত্যা কত বড় চোরা, আগের দিন ছবি তুলছে, আজকে আরেকবার তুলছে। মতি, যাকে মৈত্যা বলে ডাকা হচ্ছে, গলা ফাটিয়ে প্রতিবাদ করলো, আগে তুলি নাই। এইবারে একসাথে কয়েকজন চিৎকার করে উঠল, তুলছে। একজন বলছে, নিজের ছবি নিছ? মতি তার ছবিটি গেঞ্জির তলায় লুকিয়ে ফেলার চেষ্টা করতে করতে বলল, নেই নাই। এত বড় মিথ্যা কথার প্রতিবাদ হিসেবে একসাথে কয়েকজন মতির উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। টুম্পাকে কষ্ট করে থামাতে হলো। সে মুখ শক্ত করে বলল, খবরদার, নো মারামারি, মারামারি করলে আমি কোনোদিন আসবো না। টুম্পার কথায় ম্যাজিকের মতো কাজ হলো। বাচ্চাগুলো সাথে সাথে তাদের মারামারি থামিয়ে টুম্পাকে ঘিরে দাঁড়ালো। ভদ্র চেহারার মানুষেরা কখনো তাদের সাথে ভালো করে কথা বলে না। এরকম সুন্দর একটা আপা শুধু যে তাদের সাথে ভালো করে কথা বলছে তা না, তাদের ছবি পর্যন্ত তুলে দিচ্ছে। সেই আপাকে তারা রাগাতে চায় না। টুম্পা বলল, গুড, কেউ মারামারি করবে না। যাদের ছবি তোলা হয়নি শুধু তারা আসো, একজন একজন করে। এবারে মোটামুটি ঝামেলা ছাড়াই নতুন বাচ্চাদের ছবি তোলা শেষ হলো। টুম্পা চলে আসার আগে তাকে আবার নতুন ছবি নিয়ে ফিরে আসার কথা দিতে হলো। টুম্পা বাসায় ফিরে ছোট খালাকে জিজ্ঞেস করলো, আমার কি কোনো ফোন এসেছিল? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, না, আসেনি। টুম্পা পরের দিনটা কাটালো মুক্তিযুদ্ধ জাদুঘরে। প্রথমে শহীদ মিনারে যাবার কথা ছিল। সেখানে অনেক মানুষের ভিড়। কেউ একজন খুব রেগে মেগে বক্তৃতা দিচ্ছে, অন্য অনেকে তার সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। টুম্পা এরকম দৃশ্য কখনো দেখেনি। তার আরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু অন্যরা রাজি হলো না। তাই তারা চলে এসেছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। জাদুঘর কথাটা শুনলেই মনে হয় বিশাল জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা কিছু। সেই হিসেবে জাদুঘরটা খুবই ছোট। ভিতরে ঢুকে সে অবশ্য আবিষ্কার করলো খুব গুছিয়ে সবকিছু রাখা আছে। কেউ যদি একেবারে গোড়া থেকে পুরোটুকু দেখতে দেখতে যায় তাহলে এদেশের ইতিহাসটা মোটামুটি জানা হয়ে যায়। শুরু হয়েছে একেবারে পাকিস্তান ইন্ডিয়া থেকে, তারপর নানা আন্দোলন, বঙ্গবন্ধুর ইলেকশন, বদমাইশ ইয়াহিয়া খান, তারপর যুদ্ধ। টুম্পা অবাক হয়ে দেখল কত বাচ্চা বাচ্চা ছেলেরা দেশের জন্য যুদ্ধ করেছে। দেখে মনে হয় তাদের বুঝি দেশ বলতে কি বোঝায় আর স্বাধীনতা বলতে কি বোঝায় সেটা বোঝার বয়সই হয়নি। কিন্তু যখন প্রাণ দেবার সময় হয়েছে তখন হাসতে হাসতে প্রাণ দিয়েছে। টুম্পা নিঃশ্বাস বন্ধ করে পুরো জাদুঘরটা দেখল। ফিরে আসার আগে সে জাদুঘরের বইয়ের দোকান থেকে কয়েকটা বই, একটা পোস্টার আর অনেকগুলো ভিউ কার্ড কিনল। সুমি জিজ্ঞেস করল, কেমন লেগেছে এই মুক্তিযুদ্ধ জাদুঘর? টুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল, কখনো এরকম কিছু দেখিনি, মনে হয় দেখবও না। বাসায় এসে টুম্পা ছোট খালার কাছে ছুটে গেল। ছোট খালা, আমার কি কোনো ফোন এসেছিল? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, না টুম্পা, কোনো ফোন আসেনি। বিকালবেলা টুম্পাকে নিয়ে যাওয়া হলো সংসদ ভবনে। টুম্পা গিয়ে দেখে সেখানে হাজার হাজার মানুষ। একটু অবাক হয়ে সুমিকে জিজ্ঞেস করলো, আজকে এখানে কি হচ্ছে? কিছু না। তাহলে এত ভিড় কেন? সুমি হেসে বলল, প্রত্যেক দিনই এরকম ভিড় হয়। ঢাকা শহরের মানুষ বিকেল এখানে বেড়াতে আসে। টুম্পা বলল, তাই বলো? সে তাকিয়ে দেখে আসলেই তাই। যারা এসেছে সবাই সেজেগুজে এসেছে, হাঁটছে, বেড়াচ্ছে, কথা বলছে, বাদাম খাচ্ছে, বেলুন কিনছে। পুরো এলাকাটাতে কেমন যেন আনন্দের একটা ভাব। টুম্পা মানুষজনকে ছাড়িয়ে একটু এগিয়ে সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকে।
অত্যন্ত আধুনিক একটা ভবন। এটাকে দেখলে মোটেও একটা ভবনের মতো মনে হয় না, মনে হয় একটা বিশাল ভাস্কর্য। প্রায় 50 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু ভবনটা আশ্চর্য রকম আধুনিক। ইন্টারনেটে পড়েছিল এই ভবনটা নাকি সবসময়ই আধুনিক থাকবে। তখন বুঝতে পারেনি কথাটার অর্থ কি। ভবনটি নিজের চোখে দেখে বুঝতে পারল আসলের অর্থ কি। ভবনটি ডিজাইন করেছেন লুই কান। বেচারা একটা ট্রেন স্টেশনের বাথরুমে হার্টফেল করে মারা গেছেন। এত বড় একজন মানুষ ট্রেন স্টেশনের বাথরুমে কিভাবে মারা যায়? টুম্পারা সবাই অন্ধকার নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। চারপাশ থেকে আলো জ্বেলে দেবার পর সংসদ ভবনটাকে একেবারে অন্যরকম দেখাতে থাকে। টুম্পার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু মশা এসে খুব বিরক্ত করতে শুরু করে দিল। ফিরে আসার সময় দেখল একজন জাপানি মানুষ বিশাল একটা ট্রাইপডের উপর বড় একটা ক্যামেরা বসিয়ে সংসদ ভবনের ছবি তুলছে। মানুষটার চোখে মুখে এক ধরনের ভেবাচেকার ভাব। সংসদ ভবন দেখে এরকম ভেবাচেকা খেয়েছে, নাকি চেহারাটাই এরকম? টুম্পা বুঝতে পারল না। বাসায় ফিরে এসে টুম্পা ছোট খালার কাছে ছুটে গেল। ছোট খালা। কি মা টুম্পা? আমার কি কোনো ফোন এসেছে? না রে, কোনো ফোন আসেনি। ও। টুম্পার মুখের আলো দপ করে নিভে যায় হঠাৎ। রাত্রিবেলা যখন সবাই খেতে বসেছে, রুমি তাদের একজন স্যার কেমন করে পড়ায় সেটা অভিনয় করে দেখাচ্ছে। ঠিক তখন একটা টেলিফোন এলো। এ বাসায় কার পরে কে টেলিফোন ধরবে তার একটা নিয়ম আছে। এর আগেরটা ধরেছিল সুমি। তাই অভিনয় বন্ধ করে একটা যন্ত্রণার মতো শব্দ করে রুমি টেলিফোনটা ধরতে গেল। প্রায় সাথে সাথে ফিরে এসে টুম্পাকে বলল, টুম্পা আপু, তোমার ফোন। টুম্পার হঠাৎ করে মনে হলো তার নিঃশ্বাস আটকে যাবে। খানিকটা হতচকিতের মতো জিজ্ঞাসা করল, আমার? হ্যাঁ, তোমার। টুম্পা ডাইনিং টেবিল থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে টেলিফোনটা ধরে কাঁপা গলায় বলল, হ্যালো। অন্য পাশ থেকে একজন ভারী গলায় বললেন, টুম্পা? জি, আমি শামীম আহমেদ বলছি। ওই যে সেদিন এক্সিবিশনে দেখা হলো। জি, বুঝতে পেরেছি। আমি শেষ পর্যন্ত একজনকে খুঁজে পেয়েছি যে বুলবুলের খোঁজ জানে। টুম্পার মনে হলো তার হৃদস্পন্দন বুঝি থেমে গেছে। শামীম আহমেদ নামের মানুষটি বললেন, বুলবুলের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। নাম শুভ চৌধুরী, একটা খবরের কাগজের স্টাফ আর্টিস্ট। টুম্পার মনে হলো তার চারপাশের সবকিছু বুঝি তাকে ঘিরে ঘুরতে শুরু করেছে। সে খুব ধীরে ধীরে মেঝেতে বসল। তার মনে হতে থাকলো সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। শুভ চৌধুরী একটু পাগলা টাইপের, ফাইন আর্টের ছাত্র ছিল। এখন গ্রাফিক্সের কাজ করে, খুব ব্রাইট। তার সাথে বুলবুলের যোগাযোগ আছে। তার কাছে তুমি ঠিকানাটা পাবে। টুম্পা তখনও কোনো কথা না বলে নিঃশব্দে রিসিভারটা কানে ধরে রাখে। শামীম আহমেদ বললেন, হ্যালো। জি। তুমি শুনছ? জি, শুনছি। আমাকে শুভ চৌধুরীর টেলিফোন নাম্বারটা দিবেন? শুভ চৌধুরীর কোনো টেলিফোন নাই। সে টেলিফোন রাখে না। আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি তার সাথে দেখা করো। কাল দুপুরে অফিসে থাকবে, আমাকে বলেছে। জি, করব। শামীম আহমেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো টুম্পা, মাঝখানে অনেক দিন পার হয়ে গেছে। তোমার মনে তোমার বাবার কিরকম ছবি আছে আমি জানি না, কিন্তু খুব বেশি কিছু আশা করো না। টুম্পা নিঃশ্বাস আটকে রেখে বলল, করব না। নাও, ঠিকানাটা লিখো। টুম্পা ঠিকানাটা লিখল। যখন আবার ডাইনিং টেবিলে ফিরে এলো, তখন সবাই নিঃশব্দে টুম্পার দিকে তাকিয়ে তাকিয়ে আছে। ছোট খালা নরম গলায় জিজ্ঞেস করলেন, কে ছিল? আর্টিস্ট শামীম আহমেদ। ও। একটু থেমে জিজ্ঞেস করলেন, কি বলল? আমাকে আরেকজনের ঠিকানা দিয়েছেন, পত্রিকার স্টাফ আর্টিস্ট, নাম শুভ চৌধুরী। ও। টুম্পা নিচু গলায় বলল, শুভ চৌধুরী আমার আব্বুর ঠিকানা জানেন। কেউ কোনো কথা বলল না। টুম্পা ফিসফিস করে বলল, আমার আব্বু বেঁচে আছেন। তারপর অনেক কষ্ট করেও নিজেকে শান্ত রাখতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। ছোট খালা কয়েকবার কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু ঠিক কি বলবেন বুঝতে পারলেন না, তাই চুপ করে রইলেন। শুভ চৌধুরী চেয়ারে হেলান দিয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা একটু অস্বস্তি অনুভব করে। শুভ চৌধুরীর মাথায় বড় বড় চুল, পেছনে ঝুঁটির মতো করে বাঁধা, মুখে বড় বড় গোঁফ দাড়ি। চুলগুলো কুচকুচে কালো হলেও গোঁফ এবং দাড়ি আধপাকা। শুভ চৌধুরী হাত দিয়ে তার গোপের উপর হাত বুলিয়ে বললেন, তুমি বুলবুলের মেয়ে? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী ছোট খালার দিকে তাকালেন, আপনি? আমি টুম্পার খালা। থ্যাংক গড, আপনি টুম্পার মা হলে সমস্যা ছিল।
কি সমস্যা? শুভ চৌধুরী কোনো উত্তর না দিয়ে আবার টুম্পার দিকে তাকালেন। বললেন, তুমি সত্যি তোমার বাবার সাথে দেখা করতে চাও? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী বললেন, তুমি নিশ্চয়ই জানো তোমার বাবার অবস্থা স্বাভাবিক নয়। জি, জানি। তোমার সাথে দেখা করতে চাইবে কিনা আমি জানি না। বুলবুল কারোর সাথে দেখা করে না। আমি চেষ্টা করব। আমার আব্বু নিশ্চয়ই আমার সাথে দেখা করবেন। তোমার আব্বু তোমাকে গত 10-12 বছর দেখেনি। এতদিনে সে এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে তোমার সাথে দেখা হলে তার লাইফে কিন্তু বিশাল একটা ওলটপালট হয়ে যাবে। সে যেরকম অবস্থায় আছে সে ওলটপালট তার জন্য ভালো হবে কিনা আমি জানি না। টুম্পা কোনো কথা বলল না। শুভ চৌধুরী বললেন, তুমি কয়দিনের জন্য এসেছো? আবার চলে যাবে। তোমার বাবা এখানে থাকবে। তুমি আমাকে আগে বলো, তোমার বাবার জীবনটা ওলটপালট করে চলে যেতে চাও কিনা? যেরকম আছে সেভাবে থাকাটাই কি ভালো না? টুম্পা মাথা নাড়ল, বলল, আমি আমার বাবাকে দেখতে চাই। শুধু দেখবে? দূর থেকে দেখবে? না, আমি কাছ থেকে দেখব, কথা বলবো। শুভ চৌধুরী একটা নিঃশ্বাস ফেললেন। বললেন, তুমি মনে মনে ঠিক কি কল্পনা করছো আমি জানি না। তোমার বাবা কিন্তু স্বাভাবিক না। সত্যি কথা বলতে খুব অসুস্থ। আমি তবু দেখতে চাই। ঠিক আছে। হঠাৎ করে শুভ চৌধুরী চেয়ারে সোজা হয়ে বসলেন। বললেন, তুমি কখন দেখা করতে চাও? আজকেই, এখন। আমাকে ঠিকানাটা দেন। শুভ চৌধুরী হাসার মতো একটা ভঙ্গি করলেন। বললেন, তোমাকে ঠিকানা দিয়ে লাভ নেই। তুমি বাসাতে ঢুকতেই পারবে না। বুলবুল দরজাই খুলবে না। আপনি আমাকে ঠিকানা দেন, আমি চেষ্টা করব। কোনো লাভ হবে না। তোমাকে আমার সাথে যেতে হবে। বুলবুল আমাকে ছাড়া আর কাউকে বাসায় ঢুকতে দেয় না। ঠিক আছে। টুম্পা মাথা নাড়ল। বলল, তাহলে আপনি যখন বলবেন আমি তখনই যাব। শুভ চৌধুরী টেবিলে আঙুল দিয়ে খানিকক্ষণ টোকা দিয়ে বললেন, আমার একটা কাজ শেষ করতে হবে। 8 ঘন্টার মতো সময় লাগবে। তোমরা যদি আধা ঘন্টা অপেক্ষা করো তাহলে আমরা আজকেই যেতে পারি। টুম্পা ছোট খালার দিকে তাকালো। ছোট খালা মাথা নাড়লেন। টুম্পা শুভ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমরা অপেক্ষা করছি। আধা ঘন্টা পর খবরের কাগজের অফিসের সামনে থেকে শুভ চৌধুরী একটা হলুদ ক্যাব নিলেন। টুম্পার ছোট খালা বসলেন পেছনে। শুভ চৌধুরী বসলেন ড্রাইভারের পাশে। রাস্তায় অনেক ভিড়। মাঝে মাঝেই ক্যাবটা তার মাঝে পুরোপুরি থেমে যাচ্ছিল। অন্য কোনো দিন হলে টুম্পা চারপাশে দেখত। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা স্কুটার, প্রত্যেকটা মানুষের মুখের অনুভূতি বোঝার চেষ্টা করত। কিন্তু আজকে কোনো কিছুতে সে মন দিতে পারছে না। ছোট খালা শুভ চৌধুরীর সাথে কথা বলছিলেন। ভাষা ভাষা ভাবে সেটা সে শুনতে পাচ্ছিল। যখন ভালো ছিলেন তখন খুব বড় বড় কাজ করেছিলেন। অনেক ছবি এঁকেছেন, বিক্রি করেছেন। বড় মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাডভাইজার ছিলেন। তারা তাকে ফেলে দেয়নি। ব্যাংকে সেফ ডিপোজিটে টাকা আছে, মাসিক ভাতা পান। তা দিয়ে তার আব্বুর দিন চলে যায়। তার বড় একটা কারণ যে আব্বুর কোনো খরচ নাই। দিনের পর দিন আব্বু ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে থাকেন। টুম্পা চিন্তাও করতে পারে না এটা কি ভয়ঙ্কর একটা জীবন। হলুদ রঙের ক্যাবটা শেষ পর্যন্ত মোহাম্মদপুরের একটা গলির ভিতর দিয়ে গিয়ে ছোট একটা দোতলা বাসার সামনে দাঁড়ালো। শুভ চৌধুরী ক্যাব থেকে নেমে বললেন, এই যে এই বাসা, বুলবুল দোতলায় থাকে। টুম্পার বুক ধকধক করতে থাকে। তার মনে হয় সেই শব্দ বুঝি সবাই শুনতে পাচ্ছে। সে ছোট খালার হাত ধরে ফিসফিস করে বলল, ছোট খালা, আমার খুব ভয় করছে। ভয় কি টুম্পা? ছোট খালা নরম গলায় বললেন, ভয়ের কিচ্ছু নেই, আয় আমার সাথে। শুভ চৌধুরীর পিছু পিছু টুম্পা আর ছোট খালা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। সিঁড়ির সামনে একটা ভারী দরজা। শুভ চৌধুরী দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, বুলবুল। ভেতরে কিছু একটা শব্দ হচ্ছিল। শব্দটা হঠাৎ থেমে গেল। শুভ চৌধুরী আবার ডাকলেন, বুলবুল। ভেতর থেকে টুম্পা ভারী গলায় একজনের কথা শুনতে পেল। কে? এটা তার আব্বুর গলার স্বর। টুম্পা আরো জোরে তার ছোট খালার হাত আঁকড়ে ধরল। শুভ চৌধুরী বললেন, আমি শুভ। শুভ? হ্যাঁ, দরজা খোলো বুলবুল। খুট করে দরজা খুলে গেল। দরজার সামনে পর্দা। পর্দার ভেতর থেকে একটা শুকনো ফর্সা হাত বের হয়ে এলো। হাতটা শুভকে স্পর্শ করার চেষ্টা করে বলল, দাও। আমি তোমার জন্য কিছু আনিনি, দেখা করতে এসেছি। সাথে সাথে ফর্সা হাতটা ভেতরে ঢুকে সশব্দে দরজাটাও বন্ধ হয়ে গেল। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে দুর্বলভাবে হাসলেন। আবার দরজায় শব্দ করে বললেন, দরজা খোলো বুলবুল,
তোমার সাথে একজন দেখা করতে এসেছে। ভেতরে দীর্ঘ সময় কোনো শব্দ নেই। তারপর একটা ভয়ার্ত গলা শোনা গেল। কে? দরজা খুললেই তুমি দেখবে। না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো। তুমি আগে দরজা খুলে দেখো। না। ভেতর থেকে প্রায় আর্তচিৎকারের মতো শব্দ হলো। না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো, চলে যেতে বলো। শুভ চৌধুরী বললেন, ছি বুলবুল, ছি, এভাবে চিৎকার করে না। তুমি দরজা খোলো। দরজা খুললেই দেখবে তোমার মেয়ে দেখা করতে এসেছে। কে? তোমার মেয়ে। প্রায় চিৎকার করে ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? বলেছি তো, তোমার মেয়ে টুম্পা। মিথ্যা কথা বলবে না শুভ, খবরদার। তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না, খবরদার শুভ। তুমি দরজা খোলো, তাহলেই দেখবে আমি মিথ্যা বলছি না। তোমার মেয়ে টুম্পা এসেছে। টুম্পা? হ্যাঁ, টুম্পা। টুম্পা এসেছে? হ্যাঁ, বললাম তো, টুম্পা। তুমি মিথ্যা কথা বলো না শুভ। টুম্পাকে ওরা আমেরিকা নিয়ে গেছে, আমি জানি। আমেরিকা থেকে টুম্পা এসেছে তোমার সাথে দেখা করতে। তুমি দরজা খুললেই দেখবে। এত ছোট টুম্পা কেমন করে আমেরিকা থেকে আসবে? শুভ চৌধুরী হাসার মতো শব্দ করে বলল, টুম্পা এখন আর ছোট নেই বুলবুল। টুম্পা এখন বড় হয়েছে। দরজা খুললেই দেখবে। না। ভেতরে হঠাৎ আর্তচিৎকারের মতো শব্দ হতে থাকে। না, আমি দেখব না, দেখব না। চলে যাও, তোমরা চলে যাও। হঠাৎ করে ভেতরে ঝনঝন করে কি যেন একটা ভেঙে পড়ল। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আজকে মনে হয় হবে না। আমি একটু কথা বলি। আমার মনে হয় এখন না বলাই ভালো। আমার আব্বুর সাথে আমি দেখা করতে পারবো না। শুভ চৌধুরী ইতস্তত করে বললেন, দেখতেই পাচ্ছ কাজটা কঠিন, অনেক কঠিন। আমরা চেষ্টা করব, ঠিক আছে? শুভ চৌধুরী টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি মন খারাপ করো না টুম্পা। ইয়েলো ক্যাবে টুম্পা নিঃশব্দে ছোট খালার কাছে বসেছিল। শুভ চৌধুরী তার নিজের মতো করে চলে গেছেন। ছোট খালা টুম্পাকে নিয়ে বাসায় ফিরছেন। ক্যাবটি আসাদ গেটের কাছে আসতেই টুম্পা বলল, ড্রাইভার, ক্যাবটা ঘোরান। ক্যাব ড্রাইভার অবাক হয়ে বলল, ঘোরাবো? হ্যাঁ। কোথায় ঘোরাবো? যেখান থেকে এসেছেন সেখানে আমাকে নামিয়ে দিন। ছোট খালা অবাক হয়ে বললেন, কি বললি টুম্পা? হ্যাঁ ছোট খালা, আমি যাব। টুম্পা ছোট খালার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাও। আমি আমার আব্বুর সাথে দেখা না করে যাব না। কিন্তু? কোনো কিন্তু নেই ছোট খালা। টুম্পা তার ছোট খালার দিকে তাকিয়ে হাসল। আমার আব্বু আমার সাথে দেখা করবে না, এটা কি হতে পারে?